আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি যে প্রথম পর্যায় এবং ভাষার যে দ্বিতীয় পর্যায়টা রয়েছে সেখান থেকে ভাষার যে 3 নম্বর অধ্যায়টা রয়েছে সেই 3 নম্বর অধ্যায়টির প্রত্যেক ছেলে মেয়ের কাছে এই ভাষার অধ্যায় খুব কঠিন একটা সাবজেক্ট, কিন্তু এখানে যে 3 নম্বর অধ্যায়টা রয়েছে সেটা কিন্তু খুবই সহজ। তোমরা ছোটোবেলা থেকেই সেটা পড়ে আসছো, কিন্তু সেটাকে তোমরা মনে করছো যে খুবই কঠিন। তো সেটা আজকে খুব সুন্দরভাবে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সামনেই পরীক্ষা, তাই সেটা যেন কোনো রকম অসুবিধা না থাকে। বাকি যে দুটো অধ্যায় রয়েছে, দুটো অধ্যায় একটু কঠিন হলেও এটা কিন্তু খুব সহজ। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। এখানে প্রথমে আমরা কি দেখো, প্রথমে এই যে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, এখানে এখানে আমরা দেখতে পাবো যে বাংলা ভাষা, ভাষা কাকে বলবো না, ভাষা কাকে বলবো না, আমরা কয়েকটা শব্দ আমাদের যে মুখের যে ভাষা, মুখের যে কথা, সেই কথাগুলো কয়েকটা শব্দ জুড়ে দিয়ে যে ভাবে আমরা মনের ভাবটাকে প্রকাশ করি সেটাকে আমরা ভাষা বলবো। তো এই ভাষাকে, এই ভাষা কয়েকটা অঞ্চলে কিন্তু ভাগ হয়ে যায়। কয়েকটা অঞ্চলে ভাগ হয়ে গেলে সেই আঞ্চলিক যে ভাষাগুলো সেগুলোকে আমরা বলি কি, উপভাষা। তাহলে ভাষা আর উপভাষা, উপভাষা, ভাষা হচ্ছে একটা বৃহৎ অঞ্চল জুড়ে যেটা প্রচলিত, বৃহৎ অঞ্চল জুড়ে যে কথা প্রচলিত তাকে আমরা ভাষা বলবো। আর উপভাষা কি না, উপভাষা হচ্ছে বৃহৎ অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো নিয়ে যে ভাষা প্রচলিত সেগুলোকে আমরা বলবো উপভাষা। তো আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা আঁকার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের ম্যাপটা ঠিক কীরকম হয়ে থাকে না, ঠিক ঠিক এই ধরনের কিছুটা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাঁকুড়া, এইভাবে যে ভাগগুলো রয়েছে, এই যে অঞ্চলের যে ভাগগুলো রয়েছে এখানে এরকমভাবে যে ভাগগুলো রয়েছে, তো এখানের মধ্যে এই যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলটা জুড়ে যে ভাষা, যে ভাষায় মানুষ কথা বলে সেই কথাগুলোকে আমরা বলবো কি, আমরা বলবো কি না, ঝাড়খণ্ডী উপভাষা। কি উপভাষা না, ঝাড়খণ্ডী উপভাষা। ঠিক আছে। তো ভাষাতাত্ত্বিকেরা কি করেছেন না, উপভাষাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। কি না, ঝাড়খণ্ডী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী আর রাঢ়ী। তো এই যে 5টা উপভাষা, ঝাড়খণ্ডী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং রাঢ়ী, এই 5টা উপভাষা আমাদের পশ্চিমবঙ্গের যে যে অঞ্চলগুলোতে রয়েছে সেই অঞ্চলগুলো তোমাদের জেনে নিতে হবে। তো সেগুলো কি কি না, এই চত্বরটাতে, এই চত্বরটাতে আমরা দেখতে পাবো কি না, ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত। বিশেষ করে ঝাড়খণ্ড, এই অঞ্চলটা ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই অঞ্চলটায় যে ভাষা প্রচলিত তাকে আমরা বলবো ঝাড়খণ্ডী। এবারে বঙ্গালী কি না, বঙ্গালী হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে, এখানে যে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর, বরিশাল যা কিছু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গে যে নদিয়া, নবদ্বীপ যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে বঙ্গালী উপভাষা প্রচলিত। ঠিক আছে। এইবারে চলে আসছি রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা একটা বলবো না, যে উপভাষা আমাদের ঠিক এই রকম জায়গাটা জুড়ে হুগলি নদী বয়ে যাচ্ছে, এরকম জায়গা জুড়ে হুগলি নদী বয়ে যাচ্ছে। তাহলে এই যে হুগলি নদীর যে দুই পাড়ে যে ভাষা প্রচলিত তাকে আমরা বলবো রাঢ়ী উপভাষা। ঠিক কলকাতার যে ভাষা সেটাকে আমরা বলবো রাঢ়ী উপভাষা।
এইবারে আসি কামরূপী উপভাষা। কামরূপী উপভাষা কোন অঞ্চলে? না, কামরূপী উপভাষা ঠিক এই যে আমাদের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, এই পাহাড়ি অঞ্চলগুলো, এইগুলো যেমন শিলিগুড়ি, কি কি না শিলিগুড়ি, জলপাইগুড়ি, যত গুড়ি রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, সেই অঞ্চলের যে ভাষা সেগুলোকে আমরা বলবো কামরূপী। তাহলে বাকি রইল কি না, বাকি রইল বরেন্দ্রী উপভাষা। বরেন্দ্রী উপভাষা আমরা কোনটাকে বলবো? না, মালদা, দিনাজপুর, অর্থাৎ এই চত্বরে যে জায়গাগুলো, এইগুলো আমরা বলবো বরেন্দ্রী। তাহলে আমরা কি দেখলাম? আমরা ভাষা এবং উপভাষা, ভাষা হচ্ছে একটা বৃহৎ অঞ্চল জুড়ে মানুষ যে মাধ্যমে কথা বলে তাকে আমরা ভাষা বলি, এবং সেই ভাষা কয়েকটা অঞ্চলে যখন ভাগ করে দেওয়া হয়, আঞ্চলিকভাবে যে ভাষায় কথা বলি আমরা, সেগুলোকে আমরা বলবো উপভাষা। সেই উপভাষাকে ভাষাতাত্ত্বিকেরা কটা ভাগে ভাগ করেছেন? না, 5টা ভাগে ভাগ করেছেন বাংলা উপভাষাকে। কতগুলো? না, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, বঙ্গালী এবং রাঢ়ী, এই 5টা উপভাষা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় প্রচলিত সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে প্রথমে মনে রাখতে হবে ভাষা কাকে বলে, তারপর মনে রাখতে হবে উপভাষা কাকে বলে, তারপর মনে রাখতে হবে উপভাষা কয় প্রকার ও কি কি, প্রত্যেকটা উপভাষা কোথায় কোথায় প্রচলিত। আমি আবার বলে দিচ্ছি, ঝাড়খণ্ডী হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া যে জায়গাগুলো, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলো। বঙ্গালী কোথায়? না, বঙ্গালী হচ্ছে বাংলাদেশের যে জায়গাগুলো, বাংলাদেশেও তো বাংলা ভাষা প্রচলিত, তো সেখানে যে জায়গাগুলো, যেমন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, সব জায়গাগুলো, এবং আমাদের যে পশ্চিমবঙ্গে যে নদিয়া, নবদ্বীপ রয়েছে সেই জায়গাগুলো। এখানে বলে রাখি, আমরা ওপি নিহিতে পড়েছিলাম ক্লাস 9-এ, কি যেমন কোরিয়া ছিল সাধু ভাষা, সেখান থেকে কী হলো কইরা। এই যে কইরা, বইলা, বইলা, খাইয়া, এই ভাষাগুলো, এইগুলো হচ্ছে কি বঙ্গালী উপভাষা। তো এই ভাষায় যারা কথা বলেন তারা বঙ্গালী উপভাষায় কথা বলেন। তো এই চত্বরে মানুষজন তারা এই ভাষায় কথা বলে। ঝাড়খণ্ডী কি করছু, খাচ্ছু, খাইছি, এই ধরনের ভাষাগুলোকে আমরা কি বলবো? না, ঝাড়খণ্ডী উপভাষা বলবো। আচ্ছা, এবার আসি বরেন্দ্রী। বরেন্দ্রী বলেছি, বরেন্দ্রী কোন অঞ্চলে? না, বরেন্দ্রী আমরা দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুর, এই জায়গাগুলো। এবং কামরূপী কোথায়? না, যত শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, এগুলো। এবং রাঢ়ী হচ্ছে হুগলি নদী দুপাড়ের যে ভাগীরথী হুগলি দুপাড়ের যে জায়গা, সেই জায়গার ভাষাকে আমরা বলবো রাঢ়ী উপভাষা। তো এখানে ভাষা হচ্ছে আমরা যে বৃহৎ অঞ্চল জুড়ে যে মাধ্যমে কথা বলছি তাকে আমরা ভাষা বলছি। এবারে উপভাষা কি? উপভাষার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। উপভাষা কি না, উপভাষা কিছুটা অঞ্চল জুড়ে এর পরিবর্তন হয়ে যায়। এখানে যদি আমরা বলি আমি, যদি 12-14 কিলোমিটার দূরে চলে যাই, সেখানে হয়ে যাবে কি না মুই। আরও কিছু দূর গেলে কি হবে? হামি। এই যে এইভাবে আমি, মুই, হামি, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাই হচ্ছে কি না উপভাষা। এইভাবে ভাষা কি হয় না, যখন বিভিন্ন অঞ্চলে পরিবর্তন হতে থাকে তাকেই আমরা উপভাষা বলবো। তাহলে ভাষা এবং উপভাষার ব্যাপারটা পরিষ্কার। এইবারে চলে আসছি, এবারে আলোচনা করব ভাষা। আমরা দুভাগে ভাষাকে ভাগ করছি, একটা কি সাধু, একটা হচ্ছে কি চলিত। সাধু চলিত বুঝতে গেলে দুটো করে বৈশিষ্ট্য মনে রাখলেই এটা যথেষ্ট। এক কি না, এতে তৎসম সন্ধি ও সমাসবদ্ধ এবং ক্রিয়াপদের দীর্ঘ রূপ পাওয়া যায়। এদিকে কি, এদিকে তৎসম নয়, এদিকে হবে কি সাধারণত আমাদের দেশি, তদ্ভব এবং সন্ধি ও সমাসবদ্ধ পদ কি হবে না কম ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে সাধু ভাষায় আমরা দেখতে পাচ্ছি তৎসম শব্দ যেমন থাকবে, তৎসম কি না সরাসরি যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় প্রবেশ করেছে সেই শব্দগুলো থাকবে, সন্ধিবদ্ধ পদ থাকবে অনেক, এবং সমাসবদ্ধ পদ থাকবে, সঙ্গে ক্রিয়াপদের এক দীর্ঘ রূপ লক্ষ্য করা যাবে।
কিন্তু চলিত ভাষাতে কি হবে না, চলিত ভাষাতে আমরা দেশি শব্দ পাবো, তদ্ভব অর্থাৎ সংস্কৃত থেকে যেটা পরিবর্তিত হয়, যেমন হস্ত ছিল, সংস্কৃত তৎসম শব্দ কি না হস্ত, আমরা সাধুতে বলবো হস্ত, কিন্তু বাংলায় সেটা কি হয়ে যাবে, চলিততে সেটা কি হয়ে যাবে হাত, হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত। তাহলে এইভাবে তদ্ভবতে পরিণত হয়ে যাবে চলিত। এবং সন্ধি সমাসবদ্ধ পদ কম ব্যবহৃত হবে, এখানে মুখের কথাটাই প্রধান। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে কি না, এটি মূলত সাহিত্যের ভাষা, সাহিত্যের ভাষা। এটি মূলত মানুষের মুখের ভাষা, মুখের ভাষা। তবে বর্তমানে এটি সাহিত্যের মূল ভাষা, মূল ভাষা। তাহলে এই দুটো জিনিস মনে রাখলেই যথেষ্ট। এখানে কি কি ধরনের পদ পাওয়া যাচ্ছে, আর এটা সাহিত্যের ভাষা, এটা কিন্তু মানুষের মুখের ভাষা নয়। তাহলে সাধু ভাষা কি, সাধু ভাষা হচ্ছে মানুষের মুখের ভাষা ছিল না, এটা মূলত সাহিত্যের ভাষা। তবে চলিত ভাষা বর্তমানে এই সাধু ভাষাকে হটিয়ে চলিত ভাষাই কিন্তু সাহিত্যের প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা সাধু ভাষা কাকে বলবো, সাধু ভাষার পার্থক্য সব কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছি। সাধু ভাষা তাহলে কাকে বলবো না, যে ভাষায় তৎসম, সন্ধিবদ্ধ, সমাসবদ্ধ এবং ক্রিয়াপদের দীর্ঘ রূপ পাওয়া যায় এবং যে ভাষা মূলত সাহিত্যের ভাষা, তাকেই আমরা বলবো সাধু ভাষা। চলিত ভাষা কাকে বলবো না, যে ভাষাতে দেশি তদ্ভব এবং তদ্ভব শব্দ পাওয়া যায় এবং সন্ধি ও সমাসবদ্ধ পদে কম ব্যবহৃত হয় এবং যেটি মূলত মানুষের মুখের ভাষা এবং বর্তমানে সেটি সাহিত্যের প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে, তাকে আমরা বলবো চলিত ভাষা। আর কটা জিনিস মনে রাখতে হবে, সাধু থেকে চলিত পরিবর্তন, যেমন কি না, সে ঘুমাইয়া পড়িল, ঘুমাইয়া পড়িল, এটা চলিতে পরিবর্তন করলে কি হবে না, সে ঘুমিয়ে পড়ল। তাহলে সাধু থেকে চলিত এইভাবে পরিবর্তন করতে হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি না, গুরু চণ্ডালী দোষ। এটা তোমাদের সিলেবাসে নেই, তবু মনে রাখা দরকার, কারণ হচ্ছে এটা ভবিষ্যতে যদি কেউ কখনো ভাই বোনেরা জিজ্ঞেস করে তখন কিন্তু বলতে পারবে না, তার জন্য এটা শিখে রাখা দরকার। কি গুরু চণ্ডালী দোষ, হাতের লেখাটা একটু খারাপ হলো। তো গুরু চণ্ডালী দোষ কি না, যে ভাষায় আমরা যদি সাধু প্লাস চলিত দুটো একসঙ্গে জুড়ে দিই, তখন যে দোষটা সৃষ্টি হয় তাকে বলি আমরা গুরুচণ্ডালী দোষ। যেমন কি, যেমন সে ঘুমাইয়া পড়ল, সে ঘুমাইয়া পড়ল, তাহলে ঘুমাইয়া সাধু এবং পড়লটা চলিত, এইরকম যদি বাক্য হয়ে যায় তখন তাকে আমরা বলবো গুরুচণ্ডালী দোষ। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখান থেকে আরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখার পর, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা আরও ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো।